দেখুন, জুনিয়র ডাক্তারবাবুরা যে আন্দোলনটা করছেন মূলত 9 আগস্ট যেটা আরজি করে যে ভদ্রমহিলা ডাক্তার তাকে নৃশংসভাবে রেপ এবং খুন করা হয়েছে, সেই ব্যাপারে ওনাদের যে দাবি বা যে যুক্তি বা যে আন্দোলন, তাকে সম্পূর্ণরূপে আমি সমর্থন করি বা এখনো করছি, আগেও করেছি, ভবিষ্যতেও করব। এই ব্যাপারে নিয়ে আমার একটি বাক্যও আমার বলার কিছু নেই। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হচ্ছে যে জুনিয়র ডাক্তাররা যখন কলকাতা সহ রাজ্যের বিভিন্ন প্রান্তে, আমার যতটুকু সংখ্যা জানা আছে, রাজ্যের যতগুলি মেডিকেল কলেজ রয়েছে 26টা কি 27টা, সেই মেডিকেল কলেজগুলোতে 7,500 মতো জুনিয়র ডাক্তাররা রয়েছেন, যারা পঠনরত অবস্থায় রয়েছেন। তারা পড়াশোনা করেন, তেনাদের কোর্স করেন এবং সেই সঙ্গে সরকারের বিভিন্ন মেডিকেল কলেজগুলোতে তাদের যে ডাক্তারি পরিষেবা সেটা তেনারা দেন। তো সেই পরিষেবার ক্ষেত্রে আমার যেটা মনে হয়েছে, রাজ্যের তো আমি নেতা না, আমি একটা জেলার নেতা, জেলার রাজনীতি করি। এখানে আমার যেটা মনে হয়েছে, অনেক যারা রোগী, যারা অন্ততপক্ষে মেডিকেল কলেজ বা বিভিন্ন ভাবে যারা তাদের চিকিৎসা পরিষেবা প্রয়োজন হয়, তারা বহরমপুর মেডিকেল কলেজে আসে। এনাদের এই আন্দোলনের ফলে সাধারণ গরিব মানুষ, যাদের নার্সিং হোমে পয়সা দিয়ে পরিষেবা নেওয়ার ক্ষমতা নেই বা চিকিৎসা করানোর ক্ষমতা নেই, তারাই তো সরকারি এই সুবিধাটা পাওয়ার জন্য মেডিকেল কলেজে লাইন দিয়ে দাঁড়ায়। আপনারা সকলেই জানেন যে মেডিকেল কলেজে সকালবেলায় যদি যাওয়া যায়, তাহলে ইমার্জেন্সি সহ যে আউটডোরের লাইন, দীর্ঘ লাইন, সেখানে এমনকি আমাদের বাড়ির মা বোনেরা যারা প্রেগনেন্ট থাকে, তাদের যারা ডেলিভারি পেশেন্ট, তারাও এই আন্দোলনের ফলে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। বাইরে ঘন্টার পর ঘন্টা বসে থাকতে হয়েছে ডেলিভারি পেশেন্টদের। অমানবিক ব্যাপার। তেনারা আন্দোলনের নামে এইভাবে মুর্শিদাবাদ জেলার এত বড় জনসংখ্যার জেলা, সেই জেলায় পরিষেবাটা ঠিক করে দেবেন না। আমার ওইখানেই বলেছিলাম কলকাতায় যে তারা আন্দোলন করুন, সেই সঙ্গে তেনারা পরিষেবাটা চালু করুন, ঠিক মতো মানুষকে পরিষেবাটা দেন। মানুষকে ডাক্তার ভগবানের পরেই স্থান দেয়। তো তাদের এই আচরণটা ঠিক হচ্ছে না, আর এটা দীর্ঘদিন ধরে চলতে পারে না। যদি ওনারা দীর্ঘদিন ধরে এই একই পরিস্থিতি রাখেন বা সাধারণ মানুষ যদি এইভাবে সরকারি পরিষেবা থেকে, মেডিকেল গুলার স্বাস্থ্য পরিষেবা থেকে বঞ্চিত হয়, তাহলে ওনাদের যেমন অধিকার আছে আন্দোলন করার, তেমনি আমারও অধিকার একইভাবে আছে, একই ভাবে আমিও আন্দোলনে নামতে পারি। সেই আন্দোলনটা নামার প্রয়োজন হলেই নামবো, সেটা বলেছিলাম। সেটাকে কেন্দ্র করে এখানকার আইএমএর যারা ডাক্তারবাবু আছেন, একজন তো রঞ্জন ভট্টাচার্য, তিনি দীর্ঘ 13-14 বছর এই জেলায় ডাক্তারি করেছেন। এই 2024 এসে বাঁকুড়া কোথায় ট্রান্সফার হয়েছেন। তাহলে ওনারা নিজে কতটা নিয়ম মেনে চলেন? একজন ডাক্তার সে কি করে 13-14 বছর একটা জেলায় এখানে প্র্যাকটিস করেন? সমস্ত সুযোগ সুবিধা তেনারা সরকারি পরিষেবা, সরকারি সুবিধা ভোগ করছেন। আবার এখানে তাদের যে প্র্যাকটিস করা যে সমস্ত নার্সিং হোমে বা যে সমস্ত প্রাইভেট নার্সিং হোম গুলায় অপারেশন করছে, সবকিছু করছে, আমরা তো কোথাও তার সমালোচনা করতে যায় না, বাধা দিতে যায় না। আমি ওই কথাটা বলেছি, তারপরে দেখা গেল যে পরের দিন ডিএম সাহেবের কাছে, এসপি সাহেবের কাছে তারা আমার বিরুদ্ধে ডেপুটেশন দিলেন। সেখানেও ঠিক ছিল,
দেবাংশু ঘোষ বলে একজন ডাক্তার বহরমপুর পিএসএ আমার বিরুদ্ধে একটা এফআইআর করে দিল। তো সেই এফআইআর আমার বিরুদ্ধে স্টার্ট হয়ে গেছে। তো তিনাদের গণতন্ত্রে যদি এত অধিকার থাকে বা পেয়ে যায়, বা 7,500 ডাক্তার যদি এত ক্ষমতাবান হয়, আমি বলেছি মমতা ব্যানার্জির নাম ভাঙাবো না, অভিষেক ব্যানার্জির নাম নেব না, তৃণমূলের কোনো পতাকা নেব না। প্রয়োজন যেদিন দেখা দেবে, বহরমপুর মেডিকেল কলেজে হুমায়ুন কবির একার ক্ষমতায় 2 ঘন্টার নোটিশে 10,000 লোক নিয়ে গিয়ে এই দেবাংশু ঘোষের মতো ডাক্তারকে বোঝাপড়া করার ক্ষমতা হুমায়ুন কবিরের আছে। সে যদি শুধু কথা বলার জন্য আমার বিরুদ্ধে নন ভেলেবল সেকশনে এফআইআর করে দিতে পারে, তাহলে তার হিসাব নিকাশ তো আমাকে নিজেই করার ক্ষমতা আছে। আমি অত দুর্বল লোক না, আমি একমাত্র উপরওয়ালাকে ভয় পাই, উপরওয়ালাকে শ্রদ্ধা করি, উপরওয়ালার রুটি বা পাই তাই খাই। আমি দল করি বলে মুখ্যমন্ত্রী অনেক নমনীয়তা দেখাচ্ছে। আমাদের গোটা রাজ্যের সর্বোচ্চ নেতৃত্বরা সবসময় ডাক্তারদের যা যা বলছেন, আমরা তো দেখলাম যে পুলিশ কমিশনার কে থাকবে না তা নেই, মূল আন্দোলনটাকে কিভাবে তেনারা কনভার্ট করে বিভিন্ন ইস্যুতে নিয়ে যাচ্ছেন। এবং আমরা তো কদিন দেখলাম স্বাস্থ্য ভবনের সামনে 10-12 দিন ধরে একবারে বাজনা ঢোল বাজনা খাওয়া দাওয়া যেন মৎসব হচ্ছে। কোথা থেকে আসছে এসব আন্দোলন? আমারও 42 বছর পলিটিক্স এর বয়স।